এক ভাইয়ের কাছে একটু পানি আসছিল। ওরে বললাম যে, "ভাই একটু পানি দিন, ১ সাফা পানি দিন, গলাটা ভিজাই।" ও পানি দেয়নি। হুম, টাকা না দিলে মাইর করে। তো যেমন পারছে মারছে। মারার পরে ওরে কইলাম যে, "টাকা দিতে হইব আম্মা, নাইলে ওরা কিন্তু আমার মাইরা ফালাই দিবে মরুভূমিতে।" আম্মা মুদির লগে কথা কইলাম, মুদিরে আম্মা কাইন্দা, কাইন্দা বলতেছে যে, "বাবা, আমার পুতিরে মাইরো না, মাইরো না।" সবাইকে আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ মিরাজ ব্লগ কাদিয়া। আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের সেমের একটা ভাই। সে নতুন আসছে ইতালিতে এবং সে কি, কি মাধ্যম অবলম্বন করে আজ ইতালিতে আসলো, সে সম্পর্কে কিছু কথা বলবে। যারা ইতালিতে আসতে চাচ্ছে তাদেরও অনেক উপকার হবে বা যারা বর্তমানে লিবিয়াতে আছেন তাদেরও উপকার হবে আশা করি। তো সবাই ভিডিওটা দেখবেন এই আরকি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনার পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকটি মানুষেরই স্বপ্ন থাকে। কেউ মনে করেন যে বড় অফিসার হবি, কেউ বা আর্মি হবি, কেউ বা বিডিআর হবি, কেউ বা বিমান বাহিনীতে চাকরি করবি বা কেউ বা বড় একটা ব্যবসা করবি, হ্যাঁ? তো প্রত্যেকটি মানুষেরই একটা স্বপ্ন থাকে আরকি। তো আপনি এই যে জানেন এই পথটা তো সবাই জানে আমরা বিপজ্জনক, তাই না? এই জানার পরেও আপনি হচ্ছে এই পথে আসার কি কারণ? যে আপনি রিস্ক নিয়ে কিসের জন্য আসলেন? এবং উৎসটা কোথা থেকে হলো? উৎসটা হলো এই যে দেখলাম যে প্রায় আমাদের এলাকার প্রায় সবাই অনেক মানুষই ইটালি আসতেছে। তো আমারও মনে, মনে একটা স্বপ্ন হলো যে আমিও ইটালি আসবো। পরিবারকে সুখে রাখবো, ভালো একটা জীবনযাপন কাটাবো। তো যখন লিবিয়া ঢুকলাম তখন বুঝতে পারলাম যে এই পথটা পুরাটাই একটা রিস্কের পথ হইলো আমার জন্য সবথেকে খারাপ পথ হয়ে দাঁড়াইছে এই পথটা। মানে জীবনের কোনো দামই পাইলাম না এই পথে আইসা। তো যখন বাড়ি থেকে বিদায় নিলাম ২৪শে জুলাই ২০২৫ সাল। বাড়ি থেকে বিদায় নেওয়ার পর মা বলছিল যে, "বাবা সাবধানে যাইস।" তখন ঢাকা আসলাম। ঢাকা আসার পর ওইখান থেকেই জীবনের থেকে একটা ধাক্কা শুরু হইলো। ৪ দিন হোটেলে থাকলাম। টিকেট হয় না, ভিসা হয় না। তো ভাবছিলাম একবার আবার বাড়ি চলে যাবো। তখনই দালাল ফোন দিল যে, "তোমার ভিসা হইছে। তোমার ২৮শে জুলাই সকাল ৮ঃ০০ বাজে ফ্লাইট। তোমার রাত ৩ঃ০০ বাজে এয়ারপোর্টে যাইতে হবে।" তো এখান থেকে বাংলাদেশতে রাত্রে ১২টা বাজে খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া কইরা ৩টা বাজে বের হলাম। এয়ারপোর্টে গেলাম। এখান থেকে আনা খাওয়া প্রায় পেটের মধ্যে আর কিছু নাই খাওয়া-দাওয়ার। তো এখান থেকে গেলাম। আম বাংলাদেশ থেকে ৮টা বাজে ফ্লাইট হইলো। দুবাই গেলাম ১১টার দিকে নামলাম। তো দুবাই যাওয়ার পরে মিশরের টিকেট দিবে। মিশরের টিকেটের ট্রানজিট দিছে ৩২ ঘন্টা। হুম, কি শীত ভাই বলার মতো না। না ছিল সোয়েটার, না ছিল কোনো কিছু। শুধু পাতলা কাপড় পরা ছিল। এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে দুবাই এয়ারপোর্টে ৩২ ঘন্টা বইসা। বইসা আছি। খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল? খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল তো আমার ফ্যামিলি এতটাও ভালো না যে ওইখান থেকে এয়ারপোর্টের ভিতর থেকে অত দাম দিয়ে খাবার কিনে খাবো। হুম। তো ৩২ ঘন্টা থাকার পর ফ্লাইট হইলো মিশরের। মিশর গেলাম রাত পরের দিন ফ্লাইট হইছে মিশর রাত ১১টার দিকে মিশর যাই পৌঁছাইলাম ২৯ তারিখ ২৯শে জুলাই। যাওয়ার পর মিশর থেকে ফ্লাইট হইলো পরের দিন রাত ৯টার দিকে। তো ওই দিকে যে ফাঁক দিয়ে একটা দিন গেল, ওই দিনে না আছে ঘুমানি, না আছে কোনো কিছু। ফ্লোর মিশর কোনো এয়ারপোর্টের ভিতরে যে আইছে সে একমাত্র বলতে পারবে যে মিশর এয়ারপোর্টটা কতটুক জঘন্য এবং কতটুক খারাপ মিশর এয়ারপোর্টটা। মিশর এয়ারপোর্টে পানির দাম সবকিছুর দামে ডবল, ডবল রাখে। কারণ ওই জায়গায় খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমাদের বাংলাদেশের মানুষ যে কয়টা ডলার নিয়ে আসে, এই ডলার দিয়ে আপনার আমিও জানি যে কোনো খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই আপনার হচ্ছে মিশর এয়ারপোর্টে। অন্য সব এয়ারপোর্টে একটু স্যাক্রিফাইস হ্যাঁ, করা যায় কিন্তু ওখানে ওরকম সিস্টেম নেই আরকি। সাধারণ একটা হাফ লিটার পানির বোতল $৩ নেয়। একদম বললাম যে ওরা মুসলিম কান্ট্রি ওরা হ্যাঁ, একদম মানে ডাকাইতে দেওয়া, ডাকাত দেওয়া এটাকে বলে বাংলাদেশে। তারপরে হ্যাঁ। আপনার কি হলো? তারপর মিশর থেকে ফ্লাইট হইলো আসলাম বেঙ্গাজি, লিবিয়া বেঙ্গাজি এয়ারপোর্টে। এয়ারপোর্টে আসার পর আমাদেরকে একটা গাড়ির মধ্যে এই যে মাইক্রোগুলো আছে এগুলোর ভিতর বলল ১০ জন ১২ জন করে বইরা একটা জায়গায় নিয়ে বসাইলো। যে তোমাদের দালালি লোক পাঠাইবো এখান থেকে লোক নিবো ক্যাম্পে যে লোকে। তো যখন ক্যাম্পে যাবো আমরা দালালের লোক আসলাম প্রায় ১২ জনের মতো। তো হুম, ১২ জন লোক এক গাড়ির ভিতরে বসছে ভাই। ৫ সিটের একটা গাড়ির মধ্যে ১২ জন লোক বসছে। তো হুম। ভরার পরে গেলাম ক্যাম্পে যাক কষ্ট-মষ্ট কইরা। তো এই ফাঁকে দেওয়া যে সময়গুলা গেল, যে টাইমটা গেছে, এর ভিতরে কোনো খাবার-দাবার নাই, একমাত্র পানি।
আর মিশরের পানি আপনার মনে করেন যে পানি খাইছি ভাই। বাংলাদেশে যে ব্লিচিং পাউডারে বন্ধ করে পানি। তাহলে তো আপনি কিনে খাইতে পারেন না এদিকে। তো ওই পানি খাইলাম। খাওয়ার পরে ক্যাম্প ই ইয়ের মধ্যে আসলাম একটা ক্যাম্পে। ক্যাম্পে আসার পরে তো আমরা সারাদিন খাওয়া নাই। একটা রাত্রে ১২ঃ০০ টার দিকে আসলাম। আসার পরে আমাদের দিল পাতলা খিচুড়ি। যেটা গেম হাতে ঘরের নিলে মধ্যে নাকি এটা আপনার দালালের বাসায়? দালালের ক্যাম্প যেখানে দালালের ক্যাম্প ক্যাম্পে এখনো লাগে। গেম ঘরে যাননি? না, না এখনো গিম করা যায়নি। গিম করার অনেক হুম, দেরি হুম, আছে। তো ক্যাম্পে আসলাম। ক্যাম্পে আসার পরে দিল পাতলা খিচুড়ি। হুম। ওইটা হাত ওইটা হাতে নিছি পরে, হাতে নেওয়ার পরে যে মুখে দিমু, মুখে দেওয়ার মতো না। মানে হাত বায়া পুড়ে যায়। এরপরও ৩ দিনের খিদা, কি করমু? পরে বাড়ি নিয়া হাত নিয়া পানির মতো টাইনা খাইলাম তখন খিচুড়ি। এরকম কিছু অনুভব হইল না যে মনে হয় আমার লাইফে একটা কষ্ট শুরু হয়ে গেল লিবিয়া আসার পর? ওইটা তো ভাই মিশর আইসে পড়তে বুঝাইলো যে না জীবনের লাগে একটা ভুল সিদ্ধান্ত নিলাম। এতগুলা টাকা ফালাইয়া যদি আমি দেশে থাকতাম কিছু একটা করতে পারতাম হুম, হুম। বা জায়গা জমিগুলা বিক্রি করলাম। তো তারপরে যে খিচুড়ি খাইলাম, খাওয়ার ফলে গেলাম শুইতাম। যাক একটু খিদা ছিল, খিচুড়ি খাইলাম, পেটটা একটু বসছে শুই গিয়া। শুইতে গেলাম ভাই, ছারপোকা ভাই শরীরের উপর দিয়ে দৌড়ে। পুলিশের কন্যা ভাই। লিবিয়ার যে ক্যাম্প আছে, ক্যাম্পগুলা প্রায় সব ক্যাম্পের মধ্যেই ছারপোকা শরীরের উপর দিয়ে দৌড়ে। হুম, রাত্রেবেলা ছারপোকার কামড়ানি ঘুমাইতে পারিনি। এ ঐদিন দিনে ঘুমাই নাই। ভাবছিলাম তো খিচুড়ি খাইছি। খিচুড়ি তো আপনারা সবাই জানেনই যে অল্প সময় পরে আবার খিদা লাগে। হুম, হুম। সকালে খিদা লাগছে উঠছি, গেলাম খাবার চাইতে। খাবার কইতে দিব ভাই আরো বাড়ি দিয়ে দিছে। যে বাড়ি মারছে। হ্যাঁ, খাবার নাই। এখন তো গেম করা যায় না। তারপরে দালালের যে গেমের মতো এই দালালের বাসা। দালালের বাসায় যে দালালরা একটা যে ক্যামলায় ক্যাম্প নিজের হ্যাঁ, আন্ডার। নিজের আন্ডার তাই এরকম ক্যাম্পলাই ব্যবহার। এটার মাঝে এরকম ব্যবহার। তো কইলাম যে ভাই বাড়িতে দিন কথা বলি, টাকা নাই তাইলে পারিনি, কিছু খাইতে পারিনি। তো ওরা বলছে যে কথা বলাইবো তাও মাত্র ২ মিনিট কথা বলাই। তখন বললাম আজ দিন ভাই। কথা বলে দিই টাকা কত। তো $৫০ আনাইতে কইছিলাম। $৫০ আমরা বাংলাদেশ থেকে বাঙ্গাইছি ৳১৩২ রিডে। হুম, আর ওইখানে রিট চাইছে ৳১৭০। হুম। $১ ৳১৭০ করে দিতে হইব বাংলাদেশ। তো কিছু করার নাই আনাইলাম। ওইটা দিয়ে খাইতলাম। একটা বেরস যে $১ দিয়ে একটা বেরস পাওয়া যায় আপনার ৪ টায় ওই জায়গায় বেরস দেয়। হুম, হুম। ঢেঁড়স বলতে তো কেকের কথা ঠিক বলতেছেন। রুডি। হুম, হুম। তো রুটি সিস্টেম। এইগুলা খাইলাম সকালে। তো আর কিছু খাওয়ার নাই। তো দুপুরেও পাতলা খিচুড়ি, রাত্রেও পাতলা খিচুড়ি। আবার রাত্রে ঘুমাইতে গেলাম এই একই অবস্থা। ৯ দিন আছিলাম এই ক্যাম্পে। ৯ দিন তার মানে দালালের আন্ডারে ছিলেন। ৯ দিন। দালালের ক্যাম্পের আন্ডারে। ক্যাম্পে আসলাম ৯ দিন। হুম, তারপরে? ৯ দিনের মধ্যে একটা রাত বলতে পারবো না ভালো করে ঘুমাইয়া। কারণ দালালের বাসায় এরকম অবস্থা যে আপনি দালালের আন্ডারে আছেন, যে আপনাকে আনছে। এই বাসায় আপনি ঠিকমতো ঘুমাতে পারছেন না, খাবার পারতেছেন না। তো খাওয়ার কি একটা অবস্থা! কি মতো দুঃখজনক আছে। নিজের হুম, বাংলাদেশের মানুষ, সে আমাকে টাকা পয়সা দিয়ে আনছে। তার আন্ডারে আমি এখনো বর্তমানে জুমা অবস্থায় আছি। সেই জায়গায় খাওয়ার কোনো ব্যবস্থা নাই, থাকার মতো কোনো ওরকম পরিবেশ নাই। তার মানে বাংলাদেশের মানুষ ভাই, তুই একটু পরিষ্কার কর না। ২ টার পর মানুষজন ঘুমায়। ভাই এরকম কোনো নিয়ম কানুনই নাই। বর্তমানে যারা ভাই, একটা কথা কি, বাংলাদেশে যারা দালাল না ভাই, তারা মানুষ না। টাকার পিছনে দৌড়াতে ওদের মধ্যে যে একটা মানবতা বোধ, ওটা উঠে যায়। এটা বাস্তব কথা। ওদের মাধ্যমে যারা আয় ওরা যে মানুষ লিবিয়া ঢোকার পরে ওদেরকে আর মানুষ মনে করে না। এটা আমি বাস্তব এটা। যখন বাংলাদেশ এসেছিলাম যে ভাই আসো তুমি তোমার ১০-১৫ দিনের ভিতরে ইটালি পৌঁছায় দিমু। আমার বাসায় থাকবা, যখন যেটা মন চাইবো খাইবা, ঘুরবা ফিরবা কোনো সমস্যা নাই। ডিমের সময় খালি ডিম দিবা। হুম, তখন এই কথা ছিল। কিন্তু লিবিয়া ঢোকার পরে আর কোনো কিছুই মিল নাই। হুম। তারপরে আপনি ওখান থেকে আপনি কিভাবে গেম করেন? ৯ দিন থাকার পরে হঠাৎ একদিন আমাদের যে দালাল ডিম করে নিবে ও কল হুম, দিছে। ক্যাম্পের যে দায়িত্বের মাঝে লোক আছে ওর কাছে কল দিছে যে আমার লোকগুলা ডিম করে যাইবে। রাত্রে ৯ টার দিকে গাড়ি আসবে। ওদের হুম, নিয়ে যাইবে। তো আমরা ওই ডিম করে আছিলাম লোক ৯ জন। হুম, ৯ জন লোক আছিলাম। ৯ জন লোক থাকার পরে আমাদের ৯ টার দিকে গাড়িতে তুললো। তোলার পরে এই ৯ টার দিকে গাড়ি ছাড়ছে। এর ভিতরে রাত্রে ৯ টায় ছাড়ছে, সকাল ৯ টা বাইজা গেছে। গাড়ি থামাইছে। ওই যে মিস্ত্রাতা ঢুকতে এনে একটা চেকপোস্ট আছে ওই জায়গায় দাঁড়াইছে। আর কি রোদ ভাই, সাথে নিয়ে গাড়ির মধ্যে আপনি কিভাবে সাজাইলেন? তার মানে গাড়ির মধ্যে তো আমরা যেভাবে আসছিলাম, যে একটা মাইক্রো যে পিছনে যে হুম, এটা সন্নি করে যেত বেকু সিস্টেমের, হুম। ওটার ভিতরে আমাদের ঢুকাইছিল। আপনাদের কিরকম? না আমাদের এরকম ভাবে ঢোকায় নাই। আমাদের ১ম ডিম করে আনার সময় এরকম করে নাই। ডিম করে আনার সময় সিটে বসাই আনছে। তো ডিম করা পুরাপুরি নেয় নাই। এটা খালি মিশ্রতা ঢুকতে গেছি তখন।
মানে যখন আমরা অস্থায়ী ত্রিপলি একটা অস্থায়ী ক্যাম্প থাকে। হুম, গিম্বরে জোয়ারা যাইবার আগে ত্রিপলি একটা অস্থায়ী ক্যাম্প থাকে সব আমি যে দালাল দিয়ে আইছি ওই দালালের। হুম, তো ত্রিপলি গেলাম ওইখানে মিশ্রতে যাওয়ার সময় তো আমাদের সাথে পানি নিতে পারি নাই। হুম, লিবিয়ার রোদ তো জানিনি কিরকম রোদ গরমের সময়। অনেক তো সারা রাত জার্নি করলাম। রাত হইলো। তো আবার যে চেকপোস্ট ওখানে ঢোকার সময় আমাদের যে দালাল ছিল দালালে কন্টাক্ট করে নাই চেকপোস্ট। সে আমাদের গাড়ি দিছে আটক করে। হুম, আটক করার পরে আমাদের কইছে, "এনে থাহো তোমরা, তোমরা দালাল যখন টাকা দিব তখন ছাড়বো।" তো দালাল বলছে যে ১টা বাজে গাড়ি ছাড়বো। এই রৌদ্রের মধ্যে আনা খাওয়া আবার। পানি নাই, কিছু নাই। তো আমাদের সাথে এক ভাইয়া ছিল। এক ভাইয়ের কাছে একটু পানি আছিল। ওরে বললাম যে, "ভাই একটু পানি দিন, ১ সাফা পানি দিন, গলাটা ভিজাই।" ও পানি দেয় নাই। বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ ভাই। ১ ফোঁটা পানি দিল না। ১ সাফা পানি দেয় নাই। আসলে আমাদের বাংলাদেশের মানুষগুলা বেশি আমার মনে হয় যে বেশি আসলে আর ওই যেকোনো একটা বিপদেরই রাস্তা। তারপরে ভাই একটা মানুষের যদি ১ ফোঁটা পানি দিলে তার যদি একটু তৃপ্তি মিলে, এটা দিলে কি সমস্যা? তাই না ভাই? আমিও দেখছি এরকম অবস্থা। যে পানি বিনা ভাই একজন মানুষ মরে যাচ্ছে আমাদের ক্যাম্পে। আমি যে বোটের কথা বলি। পানি বিনা মানুষ মরে যাচ্ছে ভাই। বিশ্বাস করো পানি এই জায়গা ভরে রাখে, পকেটের মধ্যে পানি ভরে রেখে দেয় না। ওই ছেলেকে মুইতে গামছা আছে না? গামছার উপরে মুইতে ভাই মুত খাওয়ানো হয়েছে বাঁচানোর জন্য। এরকম অবস্থা। সাগরের পানি তো তিতা, ওর মধ্যে খাওয়ার মতো কোনো ব্যবস্থা না, নেই। না। তো পরে মুত খাওয়ানো হয়েছে ভাই কিন্তু বাঙালি পানি। পরে কি করলো? ওই যে আপনি যারা বোট দায়িত্ব আছে, আমাদের বোট বড় ছিল। ওরা যাদের কাছে পানি আছে ইচ্ছা মতো বাইরে সব পানি মানুষকে খাওয়ায় দিচ্ছে। রাস্তায়। কিন্তু বাংলার ভাইরা বাংলাদেশের পানির জন্য মরে যাচ্ছে ভাই এরকম ভাই। না মানুষের ভাই। মধ্যে কোনো মানবতা থাকে না। হ্যাঁ? এই রাস্তায় এসেও মানুষ বিপদের মুখে থাকতো, মরণের মুখে থাকতো মানুষের ভিতরে আল্লাহ হেদায়েত দেন। হুম, হুম, তো তারপরে আমরা এন থেকে ২টা ১টার দিকে বলছিল দালাল টাকা পাঠাইবে, টাকা পাঠাইছে ২টার দিকে। ২টার দিকে আবার টাকা পাঠায় চেকপোস্টে টাকা-মাকা দিয়া আমরা আবার চেকপোস্ট পার হইলাম। আরেকটা জিনিস কি ভাই, লিবিয়া ভাই টাকার কথাই চলে ভাই। এটা বাস্তব। লিবিয়া টাকা দিতে মানুষের পারলেই নেই, লিবিয়া মানুষের ভ্যালু। মানুষ নাই। মানুষের কোনো মানুষ দাম নাই। আমি যে মানুষ, ও যে একটা মানুষ, মানুষের জীবনের যে একটা মূল্য আছে, ওদের কাছে মূল্য নাই। ওদের কাছে টাকার মূল্য। এদের এটা কাছে বাস্তব। টাকা। হুম, হুম। ওদের কাছে টাকা দিতে পারলেই তুমি সুখে থাকতে পারবা। টাকা না দিতে পারলে তোমার উপর জ্বর মানে পীড়া শেষ করে ফেলবে শেষ করে মানুষকে ওরা ফেলবে মনেই করবে মানুষকে। না। তো তারপরে আমরা গেলাম। যাওয়ার পরে প্রায় বিকাল ৭টার দিকে আমরা অস্থায়ী ক্যাম্পে পৌঁছাই। হুম, তো হুম। ওইখানে যাওয়ার পরে অস্থায়ী ক্যাম্পে গেলাম। এই আগের মতোই খিচুড়ি, কিছু খিচুড়ি। খিচুড়ি, পানিয়া ছিল ওইখানে কয় আবার বেলা খাবার? কি আপনি ২ বেলা? না ওই অস্থায়ী ক্যাম্পে শুধু ১ রাত আছিলাম। ১ রাত খাবার দিছিল। তো জানি তো জার্নি করে আইছি খাবার দেয় নাই, খাওয়ান দিছে। তো দেওয়ার পরে আমরা ১ রাত থাকলাম তখন আবার দালালে ফোন দিছে যে ওদেরকে জোয়ারা নিয়ে যাবো গিমে। হুম, আমরা গেলাম জোয়ারা গাড়ি পাঠাইলো। তো তখন একটা মাইক্রো আইছিল, মাইক্রোর মধ্যে আমরা লোক বসছি ৩ জন করে। হুম, ৩ জন করে লোক বসে, বসার পরে এর মধ্যে বসছি আমি, একজন বইছি। ৫ মিনিট চলার পরে আবার আরেকটা গাড়ি চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে আরেকটা গাড়িতে উঠলাম। ওই গাড়ি ১ মিনিট চলার পরে ওই গাড়িটা থামায়া কে একটা গালি দিল, আরবি দিয়া গালি দিয়া কইতেছে যে, "মাথা নোয়া।" আমি বললাম, হুম, "মাথা নোয়াইতাম।" তো আমার সাথে একটা ছিল, ও মাথা নোয়াইছে, নোয়ানোর পরে, পরে মাথা ২ টা ধাক্কা দিয়া সিটের তলে দিয়ে দিছে মাথা। ও আর হুম, মাথা বার করতে পারে না। হুম। ৪০ মিনিট। আর আমি ৩ সিট না, ৩ সিটের মধ্যে আমি শুয়ে আসলাম এনে। যাতে বাইরের কোনো মানুষে না দেখতে পারে যে হুম। ওই দিয়ে লোক যে কেউ তো পাঠাইতেছে, সে লোকের এটা সমস্যা। চোরাই পথ না? হুম, হুম। তো তখন এই গাড়ি চললো ৪০ মিনিট। ভাই কি কমু ভাই? আমি এমনি তো ভাই কোনো যানজট মানে শরীরের উপর দিয়ে গেলে আমি সহ্য করতে পারি না। তো আমার দমটা পুরা বার হয়ে যাইতেছে। মনে হইতেছে যেমন যে আল্লাহ মইরেই যাবো। তো আল্লাহ, আল্লাহ করতে, করতে গেলাম। যাওয়ার পরে একটা যে ভাঙ্গা ঘর আছে, ওই ভাঙ্গা ঘরের ভিতরে রাখছে। হুম, যেটা আমাদের দালাল দিয়া যে লোকগুলা আয়ে এগুলা সবাই জানে যে ভাঙ্গা ঘর। হুম, এই ভাঙ্গা ঘরে রাখছে, রাখার পরে এক লিবি আসলো। লিবি আইসা কইতেছে যে, "তোদের কাছে টাকা আছে নি? টেহা দে, ডলার দে, মোবাইল দে।" তো আমরা তো নতুন, আমরা ডরে মোবাইল দিয়ে দিছি। হুম, টাকা দেই নাই। টাকা না দেওয়ার পরে তো ও আবার আইলো, আয়ার পরে আমাদের কইতেছে, "তো চল তোদেরকে আবার নিয়ে যাবো ঘরে।" ওইখান থেকে আবার ১-১.৫ ঘন্টার রাস্তা। তো আমাদের ৪ জন এক গাড়ির মধ্যে ৪ জনই ৪ জনকে ডিক্কিত বসছি। ওই যে আগে যে বলছিলেন আপনি ডিগ্গির ভিতরে আপনাদেরকে হুম, যেভাবে ডিগ্গির ভিতর দিয়ে গুম করে দিয়েছে আমাদেরকে ওইখান থেকে ডিগ্গির ভিতরে বসছে। তো ডিগ্গিত বললো ৪ জন, এতটুক জায়গা ভাই, সীমা জায়গা। এটার ভিতরে এতটুক জায়গা, এতটুক নাম্বার ডিগ্গির গাড়ি। তো এটার ভিতরে ৪ জন বসছে। ৪ জন বরার পরে আমরা যে কি কমু ভাই, গাড়ির যে ইঞ্জিনের গ্যাস ভিতরে ডিগ্গির ভিতরে পুরা মানে মাথা-টাথা খালি ঘুরতেছে, খালি ঘুরতেছে। যেমন মনে হইতেছে যে জানটা এখনই বাড়ি হয়ে যাবে।
এরকম ওই অবস্থা। জায়গায় ভয়ংকর অবস্থা। অক্সিজেন ভালোভাবে চলাচল করে না, অনেক কষ্ট হয় অনেক। এই যে যারা আছে তারা তো জানবেন যে ভিতরে পিছন সাইড দিয়ে উঠে আসা কতটা কষ্ট। ওখানে অক্সিজেন যায় না। তারপরে একজনের পর একজন শুয়ে থাকে হামু দিয়ে তুলে। হুম। খুব কষ্ট হয়। তো তারপরে আবার সাইজনের উপর দিয়ে ভাই আবার ওই যে গাড়ি ঘোড়ার যে কাপড় আছে ওই কাপড় দিয়ে আমাদের ঘুরে ফেলছে। ভয়ংকর। আরো গরম। আর লিবিয়ার রোদ তখন বাজে লিবিয়া 12টা। 12টা বাজে তো কড়া রোদ, পুরা রোদটা উপরে থাকে মাথার উপরে। তো এই রোদের মধ্যে আমরা গেলাম জিম করে। তো জিম করে নেওয়ার পরে তো আল্লাহ আল্লাহ করে ভালোই ভালো জিম করে ঢুকলাম। জিম করে ঢোকার পরে যাই দেখি ভাই খাবার পানি নেই। গেম করে খাবার। খাবার পানি নাই। হুম। যে আমরা ১ম জিম করে ঢুকছি ১০ জনের মতো লোক। তারপর আস্তে, আস্তে লোক আইবো। তো ১০ জন ঢোকার পরে ১০ জনের খাবার নাই। তো আমরাদের কাছে তো ফোন-টোন কিছু নাই। সব রাইখা দিছে। তো দালালের লগে ঐদিন আর যোগাযোগ হইছে না। ঐদিন আর খাওন নাই, শেষ। পরের দিন আবার লিবি আসলো। আমাদের মধ্যে একজন ভালো আরবি জানতো। তো লিবির লগে আলাপ করলো যে আমার দালালটারে ফোন দিবার লাগি দে, যে খাবার আনাইতে, আমাদের তো খাবার নাই। তে লিবি ফোন দিছে, ফোন দিয়ে কথা কইছে, তখন লিবি আমাদেরকে একটা ফোন দিয়ে গেছে। যে এইটা দিয়া তোরা দালালের লগে কথা কইবি। আমরা কথা কইলাম দালালের লগে, তারপরে খাবার দিছে আমাদের। যে ১ দিন পরে। ১ দিন পর খাবার দিছে। হুম, খাবার কি, যে মাছরি মোটা, মোটা চাউল আছে, হুম, বাংলাদেশে যেটা মোটা চাউল কয়, হুম, হুম। এরকম চাউল, ডাল, টমেটো, আলু, মরিচ। ওইটা দিয়ে খিচুড়ি পাকায় খাইছি। তারপরে সুযোগটা ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমাদের হ্যাঁ। তো শুধু রুটি দিত একটা। আমাদের এই চাউল দিছিল। আর পানি দিত আপনার ১০ জন মানুষ আছিলাম ১ম, ওই যে ১৫ লিটার ২০ লিটার বোতলগুলা দিত ২-৩ হুম, টা। তো মোটামুটি কয়েকদিন ভালোই গেছিল আমাদের। তো হঠাৎ একদিন দালাল ফোন দিল। ফোন দিয়ে বলতেছে যে, "তোমাদের টাকা পয়সা যা আছে সবকিছু পেড করো। তোমাদের ডিম হইব। সপ্তাহখানেকের ভিতরে ডিম হয়ে যাইব।" তো বাড়িতে ফোন দিলাম যে, জিমিলে কথা ছিল, আমার কথা ছিল যে ডিম দেওয়ার আগে ১০ লাখ টাকা দিমু। ইতালি পয়সা ছাড়লে ২০ লাখ টাকা। হুম, তো আমি বাড়িতে থাকতে আব্বা দেখলাম যে বাড়িতে থাকলে ১০ লাখ টাকাই বার করতে ঋণ করছে, একটু জায়গা বেচলো। ওই ১০ লাখ টাকা বার করতে। যে আব্বা ভাবছিল যে ইতালি যাওয়ার পরে তো বাংলাদেশি মানুষ তো মনে করেন যে কিরকম সবাই জানে। ইতালি পয়সা ছাড়লে তখন ভালো টাকা হবে। বার হয়। হুম, এর আগে টাকা বার হয় না। তো তখন ১০ লাখ টাকা কোনমতে ম্যানেজ করলো যে আর বাকি ১০ লাখ টাকা আমার ফুত যদি জাগা তখন তো মানুষকে চাইলে দিয়ে দিবে। তারপরে ডিম গড় থাকলাম ১০ লাখ। ১০ লাখ টাকা দিল। ১০ লাখ টাকা দেওয়ার পরে আবার লোক আস্তে আস্তে আসার পরে লোক হয়ে গেছে ৭৫ জন হুম। একদিন করে। তখন ভাই খাবারের কি একটা সমস্যা, একটানা ২.৫ দিন আনা খাওয়া। সারাদিন না খাওয়া। পানি নাই, খাবার নাই, কোনো কিছু নাই। ২.৫ দিন আনা খাওয়া একটানা। হুম, তো ২.৫ দিন আনা খাওয়া, ওইদিন খাবার নাই। মানে খাবার নাই, ২.৫ দিন আনা খাওয়া। তো ২.৫ দিন পরে আবার খাবার দিয়ে গেছে। খাবার দেওয়ার পরে একদিন রান্না করছি। গ্যাসের যে রেগুলেটর আছে, হুম, রেগুলেটর আমরা গ্যাস দিয়ে রান্না করতাম। তো রেগুলেটর গেছে নষ্ট। হুম। রেগুলেটর নষ্ট হওয়ার পরে ফোন দিছি রিবিরে যে রেগুলেটর দিয়ে দাও, নষ্ট হয়েছে, আমরা কিন্তু খাইতাম না। রিবি কইছে তোরা দিয়া যাইতেছি সন্ধ্যার সময়। এই সন্ধ্যা ভাই হইছে যে ১ দিন পরে সন্ধ্যা হইছে। ওই দিন রাইট আর না। দেয়া যায় না। ওই পরের দিন সন্ধ্যার সময় রেগুলেটর দিয়ে গেছে। তো তখন আবার পরে রান্না করে খাওয়া হইছে। তো এরকম করতে, করতে যখন ১ মাস হয়ে গেল, বলছে কিন্তু ১ সপ্তাহ পরে ডিম দেবে, ১ মাস হয়ে গেছে ডিম দেয় না, দেয় না। তো আবার কইতেছে তোরা যে বাকি টাকাগুলো আছে সবগুলা পিড করতে হইবে। নাহলে তোরে কাউকে গেম দিমু না। মানে পোল্ট্রি পোল্টি সাথে, নগদে। সাথে নগদে পোল্টি। হুম, হুম। নগদে পোল্টি দিয়ে দিছে যে তোরা যা টাকা আছে ভাই ১০ লাখ কইরা ওইগুলো পিড করতে হইবে। বাড়িতে ফোন দিলাম যে টাকা দাও। টাকা না দিলে গেম দিবার লাগি দিত না। আর ক্যাম্পর যে মুদির আছে, মুদির তো আপনি আসছেন, আপনি তো জানেনই মুদির কিরকম থাকে। হুম। টাকা না দিলে মাইরধর করে। তো যেমন পারছে মারছে। মারার পরে পরে কইলাম যে টাকা দিতে হইব আম্মা, নাইলে ওরা কিন্তু আমার মাইরা ফালাই দিবে মরুভূমিতে। টাকা দেন, কিছু ম্যানেজ করতে পারেন। তো আম্মা মুদিরের লগে কথা কইলাম, মুদিরে আম্মা কাইন্দা, কাইন্দা বলতেছে যে, "বাবা, আমার পুত্তিরে মাইরো না, মাইরো না। টাকা এটা দেখতাছি, বিনোদনের কইতে ম্যানেজ করতে পারতেছি, ম্যানেজ হৃদয় করতেছি।" বিদারক ঘটনা। একজন মানুষ যেকোনো মানুষ যদি দেখতে পায় তার পাশে গিয়ে বাপ মার কাছে ফোন দিয়ে তো হালকা আঘাত করে বা প্রকৃতপক্ষে যখন ক্যামেরার আড়ালে ওরা বেশি আঘাত করে। ওটা দেখলে কোনো মানুষই সহ্য করতে পারবে না। কোনো মানুষই এ পথে আসতেও চাইবে না। একটা 100% সেটা। তারপরে এই আপনার আম্মু কথা দিল। আম্মু কথা বলল যে, "আচ্ছা আমার যে জায়গাগুলো আছে ওইগুলো আমি বিক্রি করে দিতেছি হুম। টাকা।" মায়ের তো মন। মারে সুরে আম্মার কান্দায়ে। আর আমি ভাই এক মার এক ছেলে।
তো বুঝেনি তো কতটুক মায়া থাকে। তো তারপরে আমার যে জায়গাগুলো আছিল ওইগুলা বিক্রি-টিক্রি কইরা শেষ সম্বলগুলা দিয়া মিয়া তো টাকা দিল ম্যানেজ কইরা। 20 লাখ ম্যানেজ হইল। ২০ লাখ ম্যানেজ হইলো। হুম, আল্লাহ, আল্লাহ করতে, করতে তারপরে আপনার টাকা দিল। দেওয়ার পরে কইতেছে কত টাকা গিম হয়ে যাইবো ৪-৫ দিনের ভিতরে। হুম। তো ৪-৫ দিন গেল, গিম হয় না। ১ মাস ৪ দিন ৫ দিন চলে যাচ্ছে। ৪ দিন ৫ দিন হয়ে গেল, গিম হয় না। হুম, এরকম করতে, করতে ওইদিন গিম হইবো, ওইদিন গিম হইবো এরকম করতে, করতে প্রায় ২ মাস ৭ দিনের মতো হইছে আমাদের গিম, গেম করে। গিম করে। হুম। তো এর এর মধ্যে কি ভিতরে ভাই গোসল করতে ওই যে পারছেন? আমার এনে হাতের মধ্যে যে এগুলা সবকিছু লিবি আসছি। যেমন উহুনের কামড় ভাই, হ্যাঁ? না, না এগুলা গুড়া। বসার। বিস্ফোরা বাংলাদেশে যেরকম হুম, বিস্ফোরার মতো গুঁড়া হইয়া না? হুম। তো আমার এইগুলা আডু-মাডু সবকিছু এখনো দাগ আছে। হাতে তো দেখান যাইতেছে এটা এগুলা দেখতে দেখ পাচ্ছেন না একদম কালো হয়ে আছে, হ্যাঁ? এরকম অবস্থা ভাই। এরকম প্রত্যেকজন মানুষের শরীরে আছে, হ্যাঁ? এই যারা আপাতত গেম করে দীর্ঘ ১-২ মাস থাকে, এমনও আছে ৬ মাস, ৭ মাস থাকে। তাদের শরীরে তো একদম কিচ্ছু থাকে না। একদমই শেষ হয়ে যায়।